বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের দ্বিপদী বিস্তৃতি এই অধ্যায়ের উপর সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। এর পূর্বেও আমি সৃজনশীল প্রশ্নের উপর কথা বলেছি এবং কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। তো আমি মনে করছি তারই ধারাবাহিকতায় আজকেও আরো কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো সৃজনশীল প্রশ্ন তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। আজকে যে সৃজনশীল প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটি আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো, দুটি উদ্দীপক দেওয়া আছে 1 আর 2। সেখান থেকে ক, খ, গ তিনটি প্রশ্ন দেওয়া আছে। অর্থাৎ কি বলা হয়েছে, ক নম্বরে 1 নং-এ বর্ণিত দ্বিপদীটির সাধারণ পদ নির্ণয় করো। একটা দ্বিপদী বিস্তৃতি দেওয়া আছে, এই বিস্তৃতির সাধারণ পদ নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, আমি বোর্ডে সলভ করার চেষ্টা করছি। তা আমি এখানে 1 নম্বর প্রশ্নটা আমি প্রশ্ন একটু লিখে রাখছি, কারণ কিছুক্ষণ পর হয়তো স্ক্রিনটা বড় হয়ে গেলে তোমরা প্রশ্নটা হয়তো তখন স্থির থাকবে না, তখন আমরা বোর্ডটাতে তোমরা দেখতে পাবা প্রশ্নটা। অথবা আমি বোর্ডে প্রশ্নটা লিখে রাখছি। 3x minus 5x square to the power 15, এটা উদ্দীপক 1। আর উদ্দীপক 2 হচ্ছে আছে 1 minus x by 5 to the power half। এখানে ক নম্বর প্রশ্নতে দেওয়া আছে, কি দেওয়া আছে, ক নম্বর প্রশ্নতে আছে একে বর্ণিত দ্বিপদীটির সাধারণ পদ নির্ণয় করো। তাহলে এটি কিন্তু সাধারণ পদ নির্ণয়ের এইগুলো সমস্যা, এই ধরনের সাধারণ পদ নির্ণয় এই ধরনের সমস্যাগুলো কিন্তু এর পূর্বে আমরা করেছি, আশা করি তোমরা জানো। তবে দ্বিপদীটি যেহেতু আলাদা, এই দ্বিপদীর আলোকে আমাদের কি সাধারণ পদ কত হতে পারে সেটা বের করতে চাই। তো আমরা এর আগে বলেছিলাম যে এত দ্বিপদীতে এক্স বর্জিত পদ নির্ণয় করো, এরকম ছিল, বা হয়তো অন্য একটা মান দেওয়া আছে। তো এখানে শুধুই বলা হয়েছে একে বর্ণিত দ্বিপদীটির সাধারণ পদ নির্ণয় করো, এই কথা বলা হয়েছে। তাহলে দেখো সমাধান x minus 5x square to the power এত এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদটি, সরি, পদটি হবে সাধারণ পদ। এখানে একটু লিখে নিতে হবে, ধরি, সরি, এখানে ধরি কথা বা মনে করি কথা আগে লেখা হয়নি, আমি লিখে নিলাম, ধরি এত বিস্তৃতিতে r প্লাস 1তম পদটি হবে সাধারণ পদ। আমি একটু ধরে নিলাম, তাহলে r প্লাস 1তম পদটা এখন বের করবো। দেখো তোমরা r প্লাস 1তম পদটি তোমরা দেখতে পাবা এখানে। তাহলে r প্লাস 1তম পদ, অতএব r প্লাস 1তম পদ সমান 15 তো r 3x 15 minus r minus
5/x² r। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এটা লেখা হলো, এখন আমরা একটু ক্যালকুলেশন করে নেবো। এই ক্যালকুলেশন করে আমরা দেখতে চাই যেটা এখন ক্যালকুলেশন করব। তো এখানে মাইনাস আছে, এখানে তাহলে আমরা একটু নিয়ে নিই। এখানে কত আসছে? -5 r 15 cr 315 - r ইন্টু x 15 - r, আর এখানে তাহলে কত আসছে আমাদের? x - 2r। এত 15 cr 315 - r x 15 - 2r। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখতে পাচ্ছি আর আমাদের এই পদটি হচ্ছে আমাদের 1 নম্বর দ্বিপদীটির সাধারণ পদ। তাহলে আমাদের ক নম্বর উত্তর হয়ে গেল। কারণ ক নম্বর প্রশ্নের উত্তর খুব বড় হওয়ার কথা না, কারণ আমরা জানি সৃজনশীল প্রশ্নতে ক নম্বরে মাত্র 2টা নাম্বার দেওয়া থাকে। এখানে দুটি লার্নিং আউটকাম ও যে শিখন ফল যদি দুটি থেকে থাকে, তারই আমাদের পূর্ণ নাম্বার পাওয়া সম্ভব। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এখন আমি এর নাম্বারটা করতে চাই, খ নাম্বার প্রশ্নটার উত্তরটা দেখতে চাই। খ এর প্রশ্নের উত্তর কি বলা হয়েছে দেখো, বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা। তো এখন খ নম্বরে আছে একে বর্ণিত দ্বিপদীর মধ্যপদ নির্ণয় করো। তাহলে একে বর্ণিত দ্বিপদীটির মধ্যপদ নির্ণয় করবো। তাহলে এটা আমি মুছে দিলাম। কি আছে? একে বর্ণিত দ্বিপদীটির মধ্যপদ নির্ণয় করো। হ্যাঁ, এখন তোমরা দেখতে পাচ্ছ একে বর্ণিত দ্বিপদীটির মধ্যপদ নির্ণয়। আমরা কিন্তু মধ্যপদ নির্ণয়ের জন্য আমরা কিন্তু প্রথমে দেখব যে দ্বিপদীটির বিস্তৃতিতে পদের সংখ্যা কত আছে। অর্থাৎ এই কথাটা দেখব যে এর বিস্তৃতিতে পদের সংখ্যা কত। অর্থাৎ এখানে পদের সংখ্যা বের করে নেওয়ার পর সিদ্ধান্ত নিব যে এখানে মধ্যপদ হবে 2টি না মধ্যপদ হবে 1টি। অর্থাৎ পদের সংখ্যা যদি জোড় হয়ে, পদের সংখ্যা যদি আমাদের এরকম হয়ে থাকে, জোড় হয়ে থেকে থাকে, তাহলে মধ্যপদ হবে 2টি, আর যদি বিজোড় হয়ে থেকে থাকে মধ্যপদ তখন হবে 1টি। তাহলে প্রথমে আমাদের করে নিতে হবে এটা যে আমাদের এটা দেখে বের করে নিতে হবে যে এর হলো আমাদের পদের সংখ্যা কত। তাহলে আমরা উত্তরটা শুরু করি। আমরা কি বলেছে? খ নম্বর উত্তর একে বর্ণিত দ্বিপদীটির মধ্যপদ নির্ণয় করো। তাহলে সমাধান দেখো, এত বিস্তৃতিতে x - 5 এত এর বিস্তৃতিতে পদের সংখ্যা সমান কত? এখানে আছে কত? 15 + 1 সমান 16। 16 যা জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা। অর্থাৎ আমরা কি পেলাম? এখানে লিখলাম এত বিসিতে পদের সংখ্যা, এত পদের সংখ্যা কে ছিল। অর্থাৎ আমাদের সূত্রটা কি? আমাদের সূত্রটা দ্বিপদীটা যদি দ্বিপদীটির এখানে কত n এর মান কত আছে? 15। আমাদের সূত্র হচ্ছে n + 1। তো n + 1, এখানে n 15 16 যা জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের কি হবে? মধ্যপদ হবে 2টি। আর যদি বিজোড় সংখ্যা হতো তাহলে সেক্ষেত্রে মধ্যপদ হতো 1টি। তাহলে লিখতে হবে সুতরাং মধ্যপদ হবে 2টি। এখন একটি মধ্যপদ কত হবে? n + 1/2। n এর মান কত? এখানে 15।
n প্লাস 15 প্লাস 1/2, তাহলে আমাদের কত হচ্ছে 8, অর্থাৎ এত সমান 7 প্লাস 1 তম পদ, এবং অপর মধ্যপদ এবং অপর মধ্যপদ কত হবে n প্লাস 1/2 প্লাস 1, এটি হবে। তাহলে এখানে কি আসছে অপর মধ্যপদ কত হবে সমান অপর মধ্যপদ 8 প্লাস 1 তম পদ। তাহলে আমরা মধ্যপদ দুটি নির্ণয় করে নিলাম। এখানে আমাদের প্রশ্ন ছিল এরকম খ নম্বরে, একে বর্ণিত দ্বিপদীর মধ্যপদ নির্ণয় করতে। মধ্যপদ এখন তাহলে আমাদের এই দুটি মধ্যতম পদ, এততম পদ আর এততম পদ আমরা এখন নির্ণয় করব। তাহলে দেখো এখন অতএব 7 প্লাস 1 তম পদ 15 15c7 3x 15(7) আর এখানে কত হচ্ছে -5/x²⁷ সুপ্রিয় শিক্ষার্থীদের লেখা হবে। এখন একটু ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে। ক্যালকুলেশন করলে কি আসবে -1⁷, এটা আমি নিয়ে নিলাম বাইরে, 15c7 3⁸ x⁸, আর এখানে কত আসছে আমাদের সাধ্যঘন, তাহলে কত হবে আমাদের সুপ্রিয় শিক্ষার্থী এখানে 14 x⁻⁻ এত। তাহলে তোমরা এখন দেখো বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা এখানে কি আছে, এখানে x⁻14 এটা আসছে আমাদের। তো সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমরা পদের সঙ্গে একটা বের করে ফেললাম, আরেকটা এখন বের করব আমরা। তো এখানে তাহলে আমাদের কত আসছে, এখানে তাহলে আমাদের আসছে 7×14, তাহলে এখানে কত 8, তাহলে এখান থেকে কত আসবে আমাদের এখন ক্যালকুলেশন করব। এই দুটোকে ক্যালকুলেশন করে নিলেই আমাদের হবে -1⁷ 15c7 3/8, আর এখানে সূচকের নেমে কত আসবে -6, এটা আসলো। তাহলে এরপরে এটা আসলো, তা এরপর আমরা কি কত করবো আরেকটা বের করি আমরা। দেখো অপর মধ্যপদ এবং অপর, অর্থাৎ আরেকটা কথা ছিল আমাদের 8 প্লাস 1 তম পদ, এততম পদ সমান আমাদের কত ছিল এখানে 15c8 3x 15-8, আর আরেকটা কত আসছে এখানে এত -5/, সুপ্রিয় শিক্ষার্থী আমি এটি আরেকবার একটু ওটা নিতে চাচ্ছি, তোমরা দেখো
আমি আগের পদটাকে আরেকবার লিখতে চাচ্ছি, এটা দেখো কত আছে, 7 + 1 তম পদ সমান 15c7 3x টু দি পাওয়ার 15 - 7 মাইনাস 5x 5 - 7, সরি শুধু 7 হবে এখানে, শুধু 7। তাহলে এখান থেকে কত আসছে আমাদের, এখানে মাইনাস যদি কমন নিয়ে থেকে থাকি তাহলে -1 টু দি পাওয়ার 7 15c7 3 টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার কত 8, আর এখানে থাকছে আমাদের কত 5 টু দি পাওয়ার 7, আর এখানে থাকছে x টু দি পাওয়ার -14। তাহলে এখানে মাইনাস থাকছে এখানে 15c7 3 টু দি পাওয়ার 8, এখানে আসছে 5 টু দি পাওয়ার 7, আর এখানে সূচকের নেবে -6। সুপ্রিয় শিক্ষার্থী, তো শুধু এর পূর্বে হয়তো এই অংশটুকু লিখতে ছাড়া পড়েছিল, সেই জন্য আমি আবারও পড়লাম, এটা আসবে। তাহলে আরেকটি পদ দেখো তোমরা, আরেকটি পদ আসছে, কত আসছে আমাদের, যদি এখান থেকে যদি আমি একটু বোর্ডের সুবিধা নিতে চাই তাহলে কি হবে, তাহলে না আমি পুরোটাই করছি, দেখো এখানে যদি এরকম হয়ে থেকে থাকে আরেকটি পদ 8 + 1 তম পদ, তাহলে কত আসবে 15c8 3x 15 - 8, তারপর কত আসছে সেই জায়গাতে আমাদের -5x² 8। তাহলে এখানে কত হবে আমাদের 15c8 3 7 x টু দি পাওয়ার 7, আর এখানে কত থাকবে আমাদের, এখানে তোমরা দেখো এখানে থাকবে এখানে থাকছে 5 টু দি পাওয়ার 8, আর আরেকটা থাকবে x টু দি পাওয়ার -16, সরি -16, হ্যাঁ ঠিকই আছে -16। তাহলে এখানে হচ্ছে আমাদের কত c8 আমাদের 3 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 8, আর x টু দি পাওয়ার তাহলে কত আসবে -9। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মধ্যপদ দুটির মান পেয়ে গেলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ মধ্যপদ দুটির মান এখানে। এরপরে আমাদের পরের প্রশ্নটা আমরা চলে যাব, তোমরা সরি গ নাম্বার প্রশ্ন আছে, গ নাম্বার প্রশ্নটা আমরা চলে যাব, তোমরা দেখো গ নাম্বারে কি আছে, 2 বর্ণিত দ্বিপদীটিকে x এর শক্তির উদ্যক্রম অনুসারে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করো। তোমরা প্রশ্নটা একটু স্লাইডে দেখে নাও, তার প্রশ্নটা আর আমি এখানে লিখলাম না আমি এখানে, তাহলে আমি ডাইরেক্ট আমরা এখানে চলে যাচ্ছি। তাহলে এখানে প্রশ্নটা লিখলাম না, দ্বিপদীটা এখানে আছে আমাদের, দ্বিপদীটা যদি এখানে থেকে থাকে তাহলে আমাদের কত আসছে সেই জায়গাতে আমাদের এত বিস্তৃতিতে। তাহলে আমাদের সমাধান তোমরা দেখতে পাচ্ছ, এটা সমান আমরা যদি লিখি কত বলা হয়েছে, পঞ্চম পদ, শক্তির পঞ্চম পদ পর্যন্ত আমাদের বলা হয়েছে। পঞ্চম পদ পর্যন্ত যদি বলে থেকে থাকে 1 - x টু দি পাওয়ার 5 এত সমান 1 প্লাস এত -x/5 প্লাস 1/1 - এত বাই ফ্যাক্টোরিয়াল 2 -x টু দি পাওয়ার 5 স্কয়ার, তৃতীয় পদ হলো। এরপর কত আসছে আমাদের 1/2 এত 1/2 - 2 এত ফ্যাক্টোরিয়াল 3 -x/x টু দি পাওয়ার 5 কিউব প্লাস 1/1 - এত 1 - 2 1 - 2 - 3 বাই ফ্যাক্টোরিয়াল 4 -x টু দি পাওয়ার 5। এরপর কত আসছে আমাদের, দেখ এখানে 4
প্লাস ডট 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 ডট। অর্থাৎ আমাদের এখানে বলেছে পঞ্চম পদ পর্যন্ত বলা হয়েছে, তাহলে পঞ্চম পদ মধ্যে লেখা হয়েছে একটি পদ, দুটি পদ, তিনটি পদ, চারটি পদ, পঞ্চম পদ। এর পর্যন্ত লিখলাম, এরপর আর লিখছি না। এখন একটু প্রমাণের প্রয়োজনে একটু সাজিয়ে নিব। সাজিয়ে নিতে চাইলে আমাদের কি হবে তোমরা দেখো, 1 মাইনাস এক্স বাই 5 হাফ ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 1 বাই 5 ইন্টু এক্স বাই 2। এরপর কত আসছে আমাদের, মাইনাস 1 বাই 2 স্কোয়ার, সরি মুছে নিলাম একটু, 1 বাই 2 ইন্টু 5 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার। এরপর মাইনাস, এখানে কত থাকছে আমাদের 3, এখানে 3 আসছে আমাদের 3 কিউ ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 আর ইন্টু সরি এক্স কিউ বাই 5 কিউ, আর উপরে থাকবে আমাদের কত 1 ইন্টু 1 ইন্টু 3। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কত আছে এই জায়গাতে, আমাদের আছে এখানে 2। তাহলে আমাদের এখানে যদি 2 নিয়ে থেকে থাকি তাহলে আমাদের কত আসবে এখানে দেখি, পরের একটা লাইনে, পরের লাইনে আসছে এখানে। এরপরে কত থাকছে আমাদের এখানে 2 টু দি পাওয়ার 4, 1 ইন্টু 1 সরি মাইনাস আসবে, এত 1 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 5 আর ফ্যাক্টোরিয়াল 4, আর এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 4 বাই 5 4 মাইনাস ডট ডট ডট। তাহলে এটা আমাদের গেল। তাহলে আমাদের এখানে আমাদের এরকম হবে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আরেকটু কাজের প্রয়োজন, একটু কাজ করে নিতে চাই। দেখো 1 মাইনাস 1 বাই 5 ইন্টু এক্স বাই 2, প্রমাণের দিকে তাকিয়ে কাজটি করলে আমাদের জন্য বেশি সুবিধা হবে। 1 বাই 2 ইন্টু 5 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস এখানে 2 ইন্টু 5 কিউ 5 টু দি পাওয়ার কিউব এত ইন্টু এক্স কিউ 2 কিউ মাইনাস এখানে থাকছে 4। তাহলে এখানে আসবে 24 প্লাস 2 কিউ আর এখানে থাকছে আমাদের 5 কিউ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা লেখা হয়েছে, এখানে আসলে কি হলো, এটা তোমরা একটা জিনিসটা দেখো। এখানে এখানে কাজটা করা হলো, এটা এ পর্যন্ত আছে। এখানে ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3, তা এখানে কত 6, ফ্যাক্টোরিয়াল 6 6, তো 3 3 কেটে গেলে থাকলো 2, সেই 2টি আমরা এখানে রেখে দিলাম আর এটা এখানে নিয়ে নিলাম। আর এই জায়গাতে কি আসলো আমাদের, 5 থেকে একটা 5 আমরা কমাই দিলাম, আর এটা নিয়ে গেলাম। আর থাকছে কত আমাদের, থাকছে আমাদের কত থাকছে 3 থাকছে উপরে, লবে 3 থাকছে। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 4 অর্থাৎ কত, 3 আসতে 24, 3 আসতে 24 হলে তাহলে 8, 8 মানে 2 কিউ অর্থাৎ 8। তাহলে এটা থাকলো। এখন প্রমাণ কি করতে বলেছে, প্রমাণে যেটা আছে সেখানে যদি এখন আমরা কি করি, এখানে এক্স এর পরিবর্তে 2 যদি বসিয়ে থেকে থাকি, দেখো এক্স ইকুয়াল টু 2 যদি বসাই থেকে থাকে তাহলে আমাদের কিন্তু কাজটি হয়ে যাবে। তাহলে তোমরা দেখো এই জায়গাতে কত আসবে। তা এখন এক্স ইকুয়াল টু 2 বসিয়ে আমরা পাই। আমি একটু উপরে লিখতে চাচ্ছি, দেখো এই জায়গাতে মুছে দিয়ে এক্স ইকুয়াল টু 2 বসালে অতএব 1 মাইনাস 5 এত সমান 1 মাইনাস 1 বাই 5
মাইনাস 1/125 স্কয়ার মাইনাস 1/2 ইন্টু 5 কিউব মাইনাস 2 কিউব 5 কিউব মাইনাস ডট 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 ডট। তোমরা এটা দেখতে পাচ্ছ, তোমরা এখানে প্রমাণের দিকে দেখো, এখানে আছে। তাহলে আমাদের এটা হলো। তাহলে এখন আমাদের রাইট সাইড কিন্তু মিলে গেছে, লেফট সাইডটা একটু ক্যালকুলেশন করতে হবে। লেফট সাইড যদি ক্যালকুলেশন করে থাকি আমরা, তাহলে কি আসছে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখো। তাহলে লেফট সাইড ক্যালকুলেশন করলে 1 মাইনাস 1/5 মাইনাস এত মাইনাস 1 ইন্টু 5 এত মাইনাস 1/2 কিউ ইন্টু 5 কিউ মাইনাস ডট 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 ডট। এটা কত আসছে? 3 √3/5 √3/5 অর্থাৎ আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, এই সৃজনশীল প্রশ্নটিতে আমাদের কিন্তু সসীম পদ এবং অসীম পদ দুটি পদ নিয়ে আমাদের কিন্তু কাজ করা হয়েছে। সসীম পদ নিয়ে কাজ করেছি এবং অসীম পদ নিয়ে কাজ করেছি, দুটি পদ নিয়ে আমরা কাজ করে আমরা দেখেছি যে এখানে কত আসে। তো এখন সসীম পদ অসীম পদ নিয়ে কাজ করলাম, তাহলে আমরা নতুন কিছু নেব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখন একটু চেঞ্জ করতে চাচ্ছি, আমি সৃজনশীল থেকে আমি ইয়েতে যেতে চাচ্ছি, একটু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কাজ করতে যাচ্ছি, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। তোমরা মাল্টিপল চয়েস কোশ্চেন একটু দেখো, কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, বহু নির্বাচনী প্রশ্ন। তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানে বহু নির্বাচনী প্রশ্নতে কি দেওয়া আছে। প্রশ্নটা এরকম দেওয়া আছে যে আমি কিন্তু এগুলো নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করেছি। 1 প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিটি অভিসারী হওয়ার শর্ত কি? অভিসারী হওয়ার শর্তটা আমরা এর পূর্বে আমরা জেনেছিলাম। আমাদের তিনটি অপশন দেওয়া আছে। অভিসারী হওয়ার শর্তটা কি আছে? এখানে আমাদের বলে দেওয়া আছে 1 প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে 1 প্লাস এর বিস্তৃতি অভিসারী হওয়ার শর্তটি হচ্ছে, অবশ্যই আমাদের কিন্তু পড়া হয়েছিল এরকম, অভিসারী হবে তখনই যদি x এর মান -1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে ছোট হয়ে থাকে। তাহলে আমাদের এই প্রশ্নটা এটা আমাদের বলা হয়েছিল। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? অ্যাবসলিউট ভ্যালু x দেন 1। আমাদের যে 4টি কোশ্চেন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে আনসার কি হবে? আমাদের আনসার হবে ক নাম্বার আনসারটি হবে। অর্থাৎ যদি অভিসারী হওয়ার শর্তটি হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ x লেস দেন 1, যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে অভিসারী আমরা বলতে পারবো। প্রশ্ন যাচ্ছে তো। আচ্ছা, তো এখন এরপরে আমরা নেক্সট আমরা আরেকটা প্রশ্ন নিব। দেখো অভিসারী এখানে বলা আছে x প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে x এর সর্বোচ্চ ঘাতের সহগ কত? এখানে 4টি কোশ্চেন দেওয়া আছে, 4 3 2 1। তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাতের সহগ কত হবে? আমাদের সেটি কত হবে? তোমরা যারা জানো ধারাটি সম্পর্কে, যারা জানো সূত্রগুলো যারা জানো, তারা অবশ্যই জানো। অর্থাৎ তোমাদের এখানে একটা ব্যাখ্যা দিয়ে আমি দেখাতে চাই যে কি হয় এটা আসলে। এটা ব্যাপারটা এরকম হচ্ছে, তোমরা x প্লাস 1 কত আছে এখানে? x টু দি পাওয়ার 6। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে কত আসবে? 6c1 x টু দি পাওয়ার 6। আমি একটু ইয়ে করেই ভাঙতে চাচ্ছি। 1 এত প্লাস 6c2 xc2 1/x স্কয়ার c63 x63 1/x কিউব প্লাস c4 x6 minus 4 1/x to the power 4 c65 x6 minus 5 1/x to the power 5 প্লাস কত হবে আমাদের? 1/x to the power 6। অর্থাৎ এখানে পাওয়ার কয়টা আসছে?
তাহলে পদের সংখ্যা আমরা কিছুক্ষণ আগে কিন্তু আমরা বললাম মধ্যপদ নির্ণয়ের যে অঙ্কটি করতে গেলাম সেখানে কিন্তু বললাম যে আমাদের পদ এত দ্বিপদীটির এত বিস্তৃতিতে পদের সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি বলেছিলাম, n+1। তাহলে n+1, তাহলে এখানে n এর মান কত আছে 6, তাহলে আমাদের কত হবে 7। তাহলে দেখো পদের সংখ্যা কয়টা, একটা, দুটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, অর্থাৎ n+1 যা আছে তার চেয়ে এক বেশি হবে। তাহলে আমাদের কি বলে দেওয়া আছে, x এর বিস্তৃতিতে x এর সর্বোচ্চ ঘাতের সহগ কত আছে আমাদের কত আছে, x এর সর্বোচ্চ ঘাত কোথায় পাবো আমরা, দেখো ঘাত কোথায় আছে সর্বোচ্চ, অর্থাৎ তার মানে আছে এখানে 1। তাহলে এখানে কি আছে আনসার ঘ, এখানে হচ্ছে 1। তাহলে উত্তরটা হবে ঘ নাম্বার প্রশ্ন, উত্তরটাই হবে আমাদের 1। তাহলে আমাদের এটা পেয়ে গেলাম। তাহলে এখন এখান থেকে আমাদের আসি, তাহলে এরকম যদি এসে থেকে থাকে তাহলে আমরা এগুলো পাবো বলে বিশ্বাস। এখন তোমরা একটু দেখো, আরেকটি দেওয়া আছে এখানে, তোমরা একটু ভাবো তো এটা কি হতে পারে। এখানে এটা কিন্তু আরেকটা কোশ্চেন দেওয়া আছে, a+x⁴ এর বিস্তৃতিতে 3টি আনসার দেওয়া আছে, আর নিচের কোনটি সঠিক হবে। পদ সংখ্যা n+1, x⁴n এর সহগ 1, এরপর বলা আছে r+1 তম পদের সহগ, এখানে বলে দেওয়া আছে, এটা দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থী, বোর্ডে যে প্রশ্নটি দেওয়া আছে সেটির সাথে কিন্তু তুলনা করলেই হয়। এখানে কি আছে, এখানে সাথে তুমি একটা দেখো এখানে কি আছে আমাদের, প্রথম এখানে x এর পরিবর্তে তোমরা a মনে করো, 1/x এর পরিবর্তে তোমরা x মনে করো, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরও আমি একটু লিখে দিচ্ছি, যেহেতু তোমাদের 3 নম্বর প্রশ্নটিতে আমাদের কি দেওয়া আছে, 3 নম্বর প্রশ্নটিতে আমাদের দেওয়া আছে r+1 তম পদের সহগ কত, সেটা এখানে লেখা নাই r+1 তম পদের সহগ, কারণ এখানে n অজানা রাশি, আমাদের n অজানা রাশি, এর অজানা রাশির জন্য আমাদেরকে একটু বিস্তৃত করবো। তাহলে আমরা একটু দেখাই দিই তোমাদেরকে, দেখো প্রশ্নটা আমি নিচ্ছি একটু, তাহলে বিস্তার করতে চাই। x+টু দি পাওয়ার এত n সমান a⁴n nc1 n-1 x প্লাস nc2 n-2 x স্কয়ার প্লাস ncr a⁴n-r x⁴r x⁴n। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে r+1 তম পদ, r+1 তম পদের সহগ কত আছে আমাদের, এটা দেখো। তাহলে আমাদের কি পাবো, আমাদের প্রশ্ন কি দিয়েছে, পদের সংখ্যা কত। পদের সংখ্যার সূত্রটা আমরা জানি, এটা হলো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, n+1। তাহলে x⁴n এর সহগ কত, সর্বোচ্চ ঘাতের সহগ কত, 1। সর্বোচ্চ ঘাতের সহগ কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। এরপরে কি আছে, এটার কত আছে, r+1 তম পদের সহগ কত আছে আমাদের, এটা আছে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর কত আছে, আমাদের প্রশ্নের উত্তর হবে এটাও ঘ নাম্বার প্রশ্নটা কারেক্ট হবে। তাহলে আমাদের কত আসছে এখানে, 3টি উত্তরই সঠিক। তাহলে ঘ নাম্বারটি সঠিক উত্তর আমাদের, এটা আসছে 3 নম্বরটি সঠিক উত্তর, ঘ নাম্বার। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটু এগিয়ে যাই। তো আমরা আরেকটা অঙ্ক নিতে চাই, দেখো এখানে প্যাসকেলের ত্রিভুজের চতুর্থ সারির উপাদান কয়টি। প্যাসকেলের ত্রিভুজের চতুর্থ সারির উপাদান কয়টি হবে, আমি কিন্তু এর পূর্বে তোমাদেরকে আমি কিন্তু এটা করেছিলাম। প্যাসকেলের সারিকে আমাদের কথা বলা হয়েছিল যে n=2 এর জন্য প্যাসকেলের ত্রিভুজ সূত্রটি আমাদেরকে আলোচনা করো। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে আলোচনা যদি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি আসছে, আমাদেরকে দেখাতে। তাহলে আমি একটু ওই যেটা ধরো দেখতে পাচ্ছ প্যাসকেলের ত্রিভুজ একটা করতে চাই, আমি একটু দেখাতে চাই, তোমরা একটু দেখো। অর্থাৎ ত্রিভুজটা কিভাবে আঁকানো হয়েছিল আমাদের, দেখো কয়েকটা পদের জন্য আমরা কাজটা করতে চাই। n=2 যদি 0 যদি হয়ে থেকে থাকে 1, n=1 এর জন্য 1 1, সরি একটু হলো না, সারিটা মিললো না। n=2 এর জন্য কত হলো, 1 1 2।
n ইকুয়াল টু 3 এর জন্য 1 3 3, n ইকুয়াল টু 4 এর জন্য 1 1 4 6 4, n ইকুয়াল টু 5 এর জন্য 1 1 5 10 10 5। সুপ্রিয় শিক্ষার্থী, n ইকুয়াল টু 5 এর জন্য আমরা পে স্কেলের একটি ত্রিভুজ অঙ্কন করেছি। তোমরা এখন দেখো এই ত্রিভুজ থেকে আমরা কিন্তু সূত্রটা নিতে পারবো। কি সূত্র নিতে পারবো আমরা? দেখো এখানে বলছে পে স্কেলের ত্রিভুজের চতুর্থ সারির উপাদান কয়টি। এখানে কিন্তু আমাদের অনেকেই ভুল করে আমরা কিন্তু বলে বসবো 5টি। 5টি হবে না, এটা উত্তর হবে 4টি। উত্তর হবে গ, উত্তর হবে এখানে গ নাম্বারটা। গ নাম্বারটি কারেক্ট আনসার। কেন কারেক্ট আনসার গ নাম্বারটি সেটি তোমরা একটু দেখো। এখানে কথাটি বলা হয়েছে সারির উপাদান কয়টি। অর্থাৎ আমরা অনেক সময় দেখি অবচেতন মনে আমরা মনে করে থাকি n ইকুয়াল টু 4 এর জন্য কয়টি উপাদান আছে সেই কথা মনে করি। তাহলে সারি কয়টা? একটা, দুটা, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি। চতুর্থ সারিতে আমার কাছে n ইকুয়াল টু 3 এর জন্য কিন্তু আমরা চতুর্থ সারি আমরা পাচ্ছি। n ইকুয়াল টু 3 এর জন্য চতুর্থ সারি যদি পেয়ে থেকে থাকে তাহলে আমাদের এখানে উপাদান কয়টা আছে? এখানে 4টি আছে। তাহলে এভাবে এমনই ভাবে বলতে পারে n পে স্কেলের ত্রিভুজের চতুর্থ সারির উপাদান কয়টি না বলে বলতে পারে যে আমাদের বলতে পঞ্চম সারির উপাদান কয়টি, ষষ্ঠ সারির উপাদান কয়টি, এইভাবে বলতে পারে। অর্থাৎ যদি উপাদানের কথা বলা থেকে থাকে যত সারি হবে তার চারটি করে আমাদেরকে ততই হয়ে যাও, তার চারটি করে ইয়ে দিয়ে দেবো আর কি, ততই হবে আর কি, কারণ তার পূর্বেরটা আর কি। যেমন 5 যদি বলতো তাহলে কথা হতো আমাদের 5টি হতো। তাহলে 5টি পঞ্চম সারি কোনটা? n ইকুয়াল টু 4 এর জন্য। সমান এভাবে মনে রাখলে বেশি ভালো হয়। তাহলে আমরা গেলাম এখান থেকে আরেকটা পেলাম সৃজনশীল। তাহলে আরো কিছু সৃজনশীল না আমরা সৃজনশীল না, আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কথা বলছি। আমরা আরো কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা দেখতে চাই। তোমরা দেখো তাহলে আমাদের উত্তরটা কিন্তু আমরা গ পেয়ে গেছি। এটা হয়ে গেছে। এরপর তোমরা দেখো এত বিস্তৃতিতে মধ্যপদ বা মধ্যপদদ্বয় কোনটি? আমরা এখানে মধ্যপদ বা মধ্যপদদ্বয় এই জন্য কথাটা আমরা বলে রেখেছি যেহেতু আমাদের কি হয়েছে এই জায়গাতে মধ্যপদ বা মধ্যপদদ্বয় এই জন্য বলে রেখেছি আমাদের যে আমরা জানি না, আমরা যদি অজানা হয়ে থেকে থাকি। আসলে তোমরা যারা প্র্যাকটিস বেশি বেশি করেছো, পূর্বে পড়াশোনা করেছো, আমাদের লেকচার গুলো ফলো করেছো, তারা অবশ্যই মুখে মুখে বুঝতে পারছো যে আসলে কত হবে। n+1 দিয়ে তোমরা বের করে ফেলতে পারবা। কিন্তু যারা জানো না তাদের জন্য কিন্তু একটা আধারের মধ্যে থাকবা, একটি পদ হবে না 2টি পদ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কি করতে হবে? আমাদেরকে এখানে আমাদের দ্বিপদীটার এখানে কিন্তু দ্বিপদীর উপরে যে n মানে পাওয়ারটা কত আছে এখানে সেই জিনিসটা কি মুখ্য আলোচনা। তোমরা একটু বোর্ডে দেখো 2x স্কয়ার মাইনাস 3x টু দি 11। অর্থাৎ n এর মান কত আছে এখানে? n এর মান আছে 1। তাহলে আমাদের পদ সংখ্যা এই দ্বিপদীটির বিস্তৃতিতে পদের সংখ্যা কত? আমাদের পদের সংখ্যা হচ্ছে 1 এত। তাহলে কত আসছে আমাদের 12। যদি 12 হয়ে থেকে থাকে, এটি জোড় না, 12 কিন্তু ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা। যে জোড় সংখ্যা যদি হয়ে থাকে তাহলে পদের সংখ্যা মধ্যপদ কয়টি পাবো? মধ্যপদ আমরা অবশ্যই মধ্যপদ পাবো 2টি। তাহলে সে মধ্যপদ দুটি বের করার সূত্র কি? একটি মধ্যপদের সূত্রটা বের করার সূত্র হচ্ছে আমাদের এরকম n+1/2তম পদ, এটা একটা এততম, ও আরেকটা কথা হচ্ছে n+1/2+1 এততম। এই পদ দুটি হচ্ছে আমাদের মধ্যপদ হবে জোড় যদি হয়ে থেকে থাকে। তাহলে এখানে 11 পরিবর্তে আমরা যদি কত বসাবো? n এর পরিবর্তে কত বসাবো? 11+1/2 এত, অর্থাৎ এততম পদ অর্থাৎ কত আসছে এখানে? এততম মানে ষষ্ঠ। ষষ্ঠ। আর আরেকটা কথা হচ্ছে আমাদের 1 + এত/2 + এত সমান আমাদের কত আসছে? আমাদের 6+1 এততম। তাহলে আমাদের উত্তরটা এততম পদ। তাহলে অর্থাৎ আমাদের কত আছে এখানে? তাহলে এখানে কত আসছে? এখানে ষষ্ঠ 6, আর এই জায়গাতে আসছে কত? আমাদের 7। তাহলে আমাদের কত আসছে? ক নম্বর উত্তর ষষ্ঠ ও সপ্তম। ক নম্বর উত্তর হবে ষষ্ঠ ও সপ্তম।
তাহলে আমাদের পঞ্চম ও ষষ্ঠ না, আমাদের শুধুই ষষ্ঠ না, শুধুই সপ্তম না, তাহলে আমাদের ক নাম্বার উত্তরটাই কারেক্ট আনসার। ক নাম্বার উত্তর আমাদের সঠিক আনসার। ক নাম্বার আনসারটাই আমাদের সঠিক। তাহলে আমাদের মধ্যপদ বের করার সূত্রটা আমরা জানলাম, তাহলে আমরা এদিকে আমরা কাজটা করছি, তাহলে আমরা এখন পারবো এটা। তাহলে আমরা নতুন আরেকটা আমরা বহুপদ নিতে চাই, আমরা এমসিকিউ প্রশ্ন নিতে চাই। দেখো, সরি, এখানে দেখো এত বিস্তৃতিতে x⁷ এর সহগ কত, ক খ গ ঘ দেওয়া আছে, আমাদের সহগ কত, এই প্রশ্নগুলো আমাদের সূত্রগুলোকে জানতে হবে। সূত্রগুলো জানতে হবে, সূত্রগুলো নখদর্পণে রাখতে হবে, নতুবা কিন্তু এগুলো হবে না, কোনোটাই হবে না। তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে দেখো কত আসতেছে এই জায়গাতে। তাহলে আমরা নিলাম, আমি একটু সূত্রটা লিখে দেখাতে চাই। ইএক্স এর সূত্র কত আমাদের, তোমরা দেখো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউ বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x4 বাই ফ্যাক্টোরিয়াল 4 এত যাচ্ছে। ওকে, তাহলে এটি যদি হয়ে থেকে থাকে তাহলে আমাদের কত আসছে, এটা একটা সূত্র। এক্স এর পরিবর্তে যদি আমাদের এরকম হয়ে থেকে থাকে, 3x বসিয়ে থেকে থাকে 1 প্লাস 3x প্লাস 3x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 3x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 3x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4। আমি একটু করছি, যেহেতু আমাদের বলা হয়েছে x টু দি পাওয়ার সহগ এত, তাহলে এখানে কয়েকটা পদ আমি ড্রপ আউট যদি করে দিয়ে থেকে থাকে 3x টু দি পাওয়ার 7 বাই ফ্যাক্টোরিয়াল 7 প্লাস ডাটা। তাহলে এখান থেকে সুপ্রিয় শিক্ষার্থী আমরা যদি কি নিয়ে থেকে থাকি, এখানে তোমরা দেখো আমরা নিলাম এরকম। তাহলে এখান থেকে তাহলে এক্স টু দি পাওয়ার 7, এই পদটিকে যদি আমরা কাজটা করি, এই পদটি কত x7, আমি একটু খসড়া করে নিচ্ছি। এখানে আমাদের যদি এরকম যদি হয়ে থাকে ফ্যাক্টোরিয়াল 7 তো x টু দি পাওয়ার 7, অর্থাৎ এই পদটিকে তো আমরা এভাবে লিখতে পারি। এভাবে যদি লিখে থেকে থাকি তাহলে আমাদের কত আসবে, তাহলে কত আসবে, তাহলে এর সহগ কত, আমাদের এর সহগ হচ্ছে আমাদের এটা। তাহলে আমাদের সহগটা তাহলে কত, আমরা সহগটা এক্স টু দি পাওয়ার এর সহগ কত বলবো আমরা, 3 টু দি পাওয়ার 7 বাই ফ্যাক্টোরিয়াল 7, অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নটি এটি সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর কত পেয়ে গেলাম আমরা, ঘ নাম্বার প্রশ্নটি সঠিক উত্তর। তাহলে ঘ, তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারছি ঘ নাম্বার। এখন এখানে তোমাদেরকে এমনও হতে পারে, এই জায়গাতে এমন বলতে পারে যে আমি প্রশ্নটা এরকম করতে পারি। প্রশ্নটা কিরকম করতে পারি, যদি প্রশ্নটা এরকম হয়ে থেকে থাকে mx, অর্থাৎ এখানে বলা হলো এখানে আমি 3 না দিয়ে m দিলাম। এখানে একটা প্রশ্ন আবার বলে দিলাম, যেখানে m একটি একটি স্বাভাবিক সংখ্যা, এখানে n একটি স্বাভাবিক সংখ্যা বলে দেওয়া হলো। স্বাভাবিক সংখ্যা, যদি m স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান যদি হয়ে থেকে থাকে, তাহলে স্বাভাবিক সংখ্যা কোন লেখা বলা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়ে থেকে থাকে। সেখান থেকে আমরা কাজগুলো করতে পারি, আমরা একটু এভাবে পরিবর্তন করেও দিতে পারি। তো এভাবে না দিয়ে এভাবে দিতে পারি, 3 জায়গাতে 4 দেওয়া যেতে, 4 জায়গায় 5 দেওয়া যেতে পারে। এভাবে আমাদের কাজগুলো করা হয়ে থেকে থাকে। তাহলে আমরা এটা এখানে গেলাম, তাহলে আমরা এটা সিদ্ধান্ত নিতে পারলাম, উত্তর পেয়ে গেছি আমরা ঘ নাম্বার। তো এখন আসি আমরা একটু পরে পরবর্তী সামনের দিকে এগিয়ে যাই। দেখো এখানে একটা দেওয়া আছে, এখানে কি আমরা কি দ্বিপদী বিস্তৃতি পড়ার সময় আমরা কি তোমাদের পড়ানোর সুবিধার্থে আমরা কি করে থেকে থাকি, আমরা কি চ্যাপ্টার পড়ানোর সসীম ধারার কিছু সমস্যা, অসীম ধারার কিছু সমস্যা, সেগুলো নিয়ে কাজ করে থেকে থাকি। তাহলে এখানে আমাদের একটা ধারা দেওয়া আছে, সেই ধারার থেকে আমাদের কি করতে হবে, 1 প্লাস এক্স ইকুয়াল টু কত হবে তার মানটি আমাদেরকে বের করে দেখাতে হবে।
ওয়ান সমান এক্স হবে কত হবে সেটাকে আমাদেরকে দেখাতে হবে। তাহলে তোমরা দেখো এখানে প্রশ্নটা কি দেওয়া আছে, আমি একটু সলভ করে দিতে চাই। এত ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এক্স স্কয়ার প্লাস এক্স কিউ মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস, এখান থেকে আমাদের কি বের করতে বলা হচ্ছে, 1 প্লাস এক্স এর মানটিকে বের করে দেখাতে বলা হচ্ছে। তাহলে 1 প্লাস এক্স বের করার জন্য আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে। কি আসছে তোমরা দেখো, তাহলে উভয় পাশে আমরা কি করব, আমরা ওয়াই মাইনাস 1 যদি নিয়ে থেকে থাকি, তাহলে আমাদের কত আসছে, ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স কিউ প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, আমরা কিন্তু কোনো মানের পরিবর্তন করিনি, আমরা কাজটা করে যাচ্ছি এখানে, তোমরা দেখো। তাহলে এখান থেকে আমাদের কত আসবে এই জায়গাতে, এটা কিন্তু একটা সূত্র, ডান পাশে একটা সূত্রতে পড়ে গেছে, 1 মাইনাস এত, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এত। আমাদের কিন্তু একটা উদ্দেশ্য কিছু প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন দেখিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে কি করতে চাই, কি কোথায় যেতে হবে আমাদেরকে। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা পেয়ে গেছি, 1 প্লাস এক্স পেয়ে গেছি, তার পাওয়ার কত আছে, -1। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এখানে তোমরা দেখো, এখান থেকে 1 প্লাস এক্স ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এত, এটা। তাহলে আমাদের কত আসলে, আমরা কিন্তু আনসারটা পেয়ে গেছি। তাহলে এখানে আনসার কত আসবে, আমাদের আনসার হবে আমাদের খ নাম্বার প্রশ্নটি, আমাদের উত্তরটি আমাদের সঠিক। মাল্টিপল এ ক খ গ ঘ এর মধ্যে খই সঠিক উত্তর এখানে। তাহলে সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে হলো খ নাম্বারটি আমাদেরকে সঠিক। আচ্ছা, তো ঠিক আছে, এখন তোমরা দেখো, আমি আর দু একটা নেব। এখানে এত বিস্তৃতিতে সহগ কত আছে, এখানে এই প্রশ্নটি দেখো, এত বিস্তৃতিতে পদ সংখ্যা কত। এখানে কিন্তু মধ্যপদ বা এরকম কিছু বলিনি আমরা, পদ সংখ্যা কত সেই জিনিসটাকে আমাদের নিতে হবে। তাহলে তোমরা এখানে দেখো এই জায়গাতে একটা, কি আছে এখানে, ওয়াই স্কোয়ার 2 প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার, এরপর পাওয়ার কত আছে 8। এখানে পদের সংখ্যা কত বলতে কত, তাহলে আমাদেরকে দ্বিপদী বিস্তৃতিতে আমাদের আলোচনা করছি, যেহেতু ওই যে ওই অধ্যায়ের আলোকে আমাদের কাজ করার চেষ্টা করব। তাহলে আমাদের কত আছে, এটা সূত্রতে আছে। আসলে কি ধরনের সূত্র আছে তুমি একটু দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস 2y, যদিও জানো তারপর আমি এটা লিখলাম ওয়াই বাই ওয়াই স্কোয়ার। কোন মানের পরিবর্তন কিন্তু আমরা করিনি, কোন মানের পরিবর্তন, এক্সপ্রেশনটা চেঞ্জ হয়েছে। তাহলে এখান থেকে আমরা কত আসতে পারে, আমাদের ওয়াই মাইনাস ওয়াই বাই এত 16। তাহলে আমাদের কত আসলে এখানে এটা। তাহলে এখানে পদের সংখ্যা কত হবে, পদের সংখ্যার সূত্রটা আমরা কি বলেছি, পদের সংখ্যার সূত্রটা বলেছি আমরা এরকম যে n প্লাস 1, তাহলে এখন 16 সাথে যদি 1 যোগ করি তাহলে 17, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি। উত্তর কিন্তু খুব সহজ। এখানে কিন্তু আমাদের অনেক সময় আমাদের ভুল হয়ে থেকে থাকে, অবস্থিত মনে আমরা ভুল করে থেকে থাকি। পদের সংখ্যা বলা হয়েছে, তখন দেখা যাচ্ছে মধ্যপদ নির্ণয় করার জন্য আমাদের জোড় কি বিজোড় আছে সেটা টেস্ট করার পরও আমরা চিন্তা করে থাকি যেহেতু 17 আছে তাহলে মধ্যপদ একটি হবে বলে মধ্যপদটা আমরা দেখাতে চাই। এটা কিন্তু সিম্পল কোশ্চেন আছে, পদের সংখ্যাটি শুধু দেখতে চাওয়া হয়েছে, আর কিছু আমরা দেখতে চাইনি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তাহলে আমরা এগুলো দ্বিপদী বিস্তৃতি থেকে কিছু একটা সৃজনশীল প্রশ্ন এবং সিকিউ এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কথা বললাম তোমাদেরকে। তো আশা করি তোমরা এগুলো বুঝেছো, এবং বেশ কয়েকটি ক্লাস কিন্তু আমরা দ্বিপদী বিস্তৃতির উপর পরিচালনা করেছি। দ্বিপদী বিস্তৃতির উপর বেশ কয়েকটি ক্লাস আমরা পরিচালনা করেছি। তো সামনে আবারও তোমাদের সাথে হয়তো অন্য অধ্যায় নিয়ে, অন্য বিষয় নিয়ে আলোচনা করব, আবারও দেখা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।